এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে বর্ণিত সমস্ত ঘটনা লেখকের কল্পনাপ্রসূত এবং তিনি সেই সমস্ত ঘটনার উল্লেখ করেছেন গল্পটিকে রোমাঞ্চকর বানানোর উদ্দেশ্যে। হরেবল উইকেন্ডের সমস্ত শ্রোতাদের কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণ কুসংস্কার মুক্ত হয়ে শুধুমাত্র গল্প শোনার আনন্দেই আমাদের এই বিশেষ নিবেদনটি গ্রহণ করবেন। আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প খিদে। আজকের গল্পটি আমরা নিয়েছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের অন্ধকার যখন নামল এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে খিদে। চারপাশে তাকিয়ে বেশ ভালোই লাগছিল বীরেশ্বরবাবুর। যেদিকে চোখ যায় ফাঁকা মাঠ, ধান কাটা হয়ে গেছে, কোথাও আবার সবুজের সমারোহ, অথবা রাস্তার পাশে পুকুর বা নয়নজুলির পাড়ে গাছের ডালে বসে আছে মাছরাঙা অথবা কোঁচ বক। এ দৃশ্য কলকাতা শহরে চোখে পড়ে না, ছোট ছোট বসতি বা গ্রামও চোখে পড়ছে মাঝে মাঝে। রাস্তার মোড়ে শীতের দুপুরে পিঠে রোদ লাগিয়ে তাস খেলছে কিংবা আড্ডা দিচ্ছে লোকজন। রাস্তার গায়ে অনেক সময় বিরাট টিনের ছাউনিওয়ালা গোডাউনের মতো কাঠামো বা প্রাচীর ঘেরা ফার্ম হাউসের মতো জায়গা নজরে পড়ছে। কলকাতার অনেকেই আজকাল এইসব জায়গাতে কিছুটা সস্তায় জমি কিনে গুদাম, ফার্ম হাউস বা পিকনিক স্পট বানাচ্ছে বলে শুনেছেন বীরেশ্বরবাবু। কলকাতা ছেড়ে বেরিয়ে প্রথমে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, তারপর ব্যারাকপুর থেকে সোজা রাস্তা ধরেছেন তিনি। যেতে হবে শ্যামনগরের কাছে এই রাস্তার গায়ে কেউটিয়া নামের এক জায়গাতে। বীরেশ্বরবাবু নিয়মিত অবশ্য আসেন না, কিন্তু রাস্তা সম্পূর্ণ অচেনা নয়। এ রাস্তা দিয়ে গাড়ি নিয়ে বার কয়েক নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণীতে তিনি গেছেন বইয়ের ক্যানভাসিং বা মাল সাপ্লাই দিতে। বীরেশ্বরবাবুর বাড়ি হেঁদুয়াতে এবং তার পাঠ্যপুস্তক আর স্টেশনারি বইয়ের দোকান আছে কলেজ পাড়াতে। খাওয়া সেরে দুপুরবেলাতে গাড়ি নিয়ে একাই বেরিয়েছেন বীরেশ্বরবাবু। ধীরে সুস্থেই গাড়ি চালাচ্ছেন তিনি। গন্তব্যে পৌঁছনোর খুব একটা তাড়া নেই তার। আসলে বীরেশ্বরবাবু তার ব্যবসার প্রয়োজনে এদিকে রওনা হননি, রওনা হয়েছেন অন্য প্রয়োজনে। বহুদিন ধরে বীরেশ্বরবাবুর ইচ্ছে একটা কুকুর পোষার। ছেলেবেলায় একসময় ভুলু নামের একটা নেড়ি কুকুর অর্থাৎ স্ট্রিট ডগ ছিল তার। সারমেয় প্রেমটা হয়তো সেই সময় থেকেই তার মনে বাসা বেঁধেছিল। বড় হয়ে নিজের রোজগার শুরু করার পর মাঝে মাঝেই তার মনে হতো একটা ভালো জাতের কুকুর কিনবেন, কিন্তু ব্যবসার চাপে কিনবো করেও আর কেনা হয়ে ওঠেনি। কিন্তু এর মধ্যে একদিন বাড়ি ফিরে তিনি টেলিভিশনের একটা চ্যানেলে একটা ইংরেজি সিনেমা দেখেছেন ডোবারম্যান কুকুরদের নিয়ে। আর সেই হলিউড মুভিটা দেখার পরই বীরেশ্বরবাবুর মনে সুপ্ত ইচ্ছেটা আবার প্রবলভাবে চাগার দিয়ে উঠেছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন একটা কুকুরের বাচ্চা কিনবেন এবং ডোবারম্যানের বাচ্চাই কিনবেন। পুরনো দিনের বিরাট বাড়ি বীরেশ্বরবাবুর, একতলা দোতলা মিলিয়ে বেশ অনেক কটা ঘর। পুরনো চাকর আর বীরেশ্বরবাবু ছাড়া আর কোনো লোক নেই সেই বাড়িতে। সংসার পাতেননি তিনি, আর এই প্রৌঢ় বয়সে নতুন করে সংসার পাতার ব্যাপারও নেই। কাজেই কুকুর পোষার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। শুধু শখ নয়, কুকুর কেনার পিছনের দুটো যুক্তিও কাজ করেছে বীরেশ্বরবাবুর মনে। বীরেশ্বরবাবু ব্যবসা দোকানের কাজে
রোজ সকাল 9টায় বাড়ি থেকে বেরোন আর ফেরেন রাত 9টায়। চাকর ভুজঙ্গকেও মাঝে মাঝে দোকান বাজারে যাওয়ার জন্য বাড়ি খালি রেখে বেরোতে হয়। কুকুর থাকলে সে পাহারাদারের কাজ করতে পারবে, ডোবারম্যান বলে কথা, চোর ডাকাত সহজে বাড়ির কাছে ঘেঁষবে না। আর দ্বিতীয়ত, বীরেশ্বরবাবু একটা ম্যাগাজিনে পড়েছিলেন যে বাড়িতে পোষ্য কুকুর থাকলে নাকি তাদের সঙ্গে থাকলে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমে। বীরেশ্বরবাবু নিজে উচ্চ রক্তচাপের রোগী। সারমেয়র সান্নিধ্যে সেটা যদি কমে তবে মন্দ কি? কিন্তু কোথা থেকে কুকুর কিনবেন বীরেশ্বরবাবু? তার দোকানে ভবানীবাবু নামের এক খদ্দের আসেন। ভদ্রলোকের একটা ছোট স্প্যানিয়েল কুকুর আছে। কথা প্রসঙ্গে একবার এটা শুনেছিলেন বীরেশ্বরবাবু। কুকুর কেনার ব্যাপারে তার কাছে বীরেশ্বরবাবু পরামর্শ চাইতে তিনি বলেছিলেন, গ্যালে স্ট্রিটের হাট থেকে বা নিউ মার্কেট থেকে না কেনাই ভালো, বুঝলেন? বিক্রেতা বা দালালদের কমিশনের কারণে চড়া দাম পড়ে, অনেক সময় তারা রোগগ্রস্ত হয়। আপনি একটা কাজ করুন, বুঝলেন, রবিবারের বিজ্ঞাপনের পাতাতে প্রায়শই কুকুরের মালিকেরা কুকুর বিক্রির বিজ্ঞাপন দেয়। তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কুকুর কিনুন, তাতে দামও কম পড়বে, আর কুকুরের কোনো ত্রুটি থাকলে কুকুরের মালিককে গিয়ে ধরতে পারবেন। কি বুঝলেন? ভবানীবাবুর কথা শুনে পরদিন সকালে ঠিক 1 সপ্তাহ আগের এক গাদা দৈনিক সংবাদপত্র কিনে এবং তার মধ্যে ঘেটে একটা বিজ্ঞাপন পেয়েছিলেন বীরেশ্বরবাবু। ডোবারম্যান কুকুরের বাচ্চা বিক্রির বিজ্ঞাপন। একটা ল্যান্ডফোনের নাম্বারও দেওয়া ছিল তাতে। বিজ্ঞাপনের সেই নাম্বার দেখে বীরেশ্বরবাবু ফোন করেছিলেন বিজ্ঞাপনদাতাকে। তিনি অবাঙালি, নাম নরেশ তিওয়ারি। ভদ্রলোক ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন। তিনি বীরেশ্বরবাবুকে জানিয়েছিলেন শহরের বাইরে কলকাতা ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের গায়ে তার একটা ফার্ম হাউস আছে। কুকুরের বাচ্চাগুলো মা সমেত সেখানেই আছে। বীরেশ্বরবাবু যদি আগ্রহী থাকেন তবে আগামী রবিবার অর্থাৎ এই দিন বিকেলে 4টে নাগাদ যেন তার ফার্ম হাউসে পৌঁছে যান। নরেশ তিওয়ারি থাকবেন সেখানে। বাচ্চা পছন্দ হলে তারপর দামদর নিয়ে কথা হবে। ফার্ম হাউসটা চিনতে অসুবিধা হবে না, রাস্তার গায়েই সেটা। তিওয়ারি অ্যান্ড কোম্পানি বলে একটা সাইনবোর্ডও আছে। সেখানে যাবার জন্যই যাত্রা করেছিলেন বীরেশ্বরবাবু। সঙ্গে একটা বড় খাঁচার মতো বাক্স এনেছেন। বাচ্চা এবং দামদর পছন্দ হলে আজই তাকে নিয়ে বাড়ি ফিরবেন তিনি। কলকাতা ছাড়লেই ধোঁয়া দূষণ থেকে মুক্ত হয়ে মনটা কেমন যেন ভালো হয়ে যায়। তার উপর চারপাশে এমন সুন্দর উন্মুক্ত প্রকৃতি, তা দেখতে দেখতে ধীরে সুস্থে চারিদিকের সৌন্দর্য অনুভব করতে করতে একসময় বীরেশ্বরবাবু সেই জায়গার কাছাকাছি পৌঁছে গেলেন। একটা বড় মোড় পড়ল প্রথমে। সেখানে গাড়িটা একটু থামিয়ে একজন পথচারীকে জিজ্ঞেস করতেই সে জানল আর একটু এগোলে সামনেই কেউটিয়া। সেই মতো এগোলেন বীরেশ্বরবাবু। লোকটার কথা মতো মাইল খানেক এগোতেই রাস্তার কিছুটা তফাতে ডান হাতে উঁচু প্রাচীর ঘেরা ফার্ম হাউসটা চোখে পড়ল বীরেশ্বরবাবুর। হ্যাঁ, লোহার পাত বসানো বিরাট গেটের মাথায় লেখা আছে তিওয়ারি অ্যান্ড কোম্পানি, কেউটিয়া। ভিতরে একটা টিনের ছাদওয়ালা গোডাউন মতো বড় জায়গা আছে। তার ছাদের অংশটা বাইরে থেকে দেখা যাচ্ছে। ফার্ম হাউসটার চারিদিকে প্রচুর ফাঁকা জমি। ফাঁকা মাঠের মধ্যে একলা দাঁড়িয়ে আছে তিওয়ারির ফার্ম হাউস। বীরেশ্বরবাবু ঘড়ি দেখলেন, 4টে বাজতে চলেছে। বেলা 2টোর পর রওনা দিয়েছিলেন তিনি। ঘণ্টা দেড়েক মতো সময় লেগেছে তার পৌঁছতে। মিনিট 10 সময় কাটিয়ে ঠিক 4টে বাজতেই গাড়িটাকে পিচ রাস্তা থেকে নামিয়ে গেটের সামনে নিয়ে গিয়ে হর্ন বাজালেন বীরেশ্বরবাবু।
বার কয়েক হর্ন বাজাবার পর গেটটা ভিতর থেকে খুলে গেল। মাঝবয়সী শীর্ণকায় একজন লোক দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বীরেশ্বরবাবু গাড়ি থেকে নামলেন। লোকটা বীরেশ্বরবাবুকে একবার ভালো করে দেখে নিয়ে বলল, আমার নাম বনমালী, এখানকার কেয়ারটেকার। আপনি কোথা থেকে আসছেন, কি ব্যাপারে এসেছেন? বীরেশ্বরবাবু বললেন, আমার নাম বীরেশ্বর দাস, কলকাতা থেকে আসছি। তিওয়ারি সাহেব আছেন? তার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছিল ডোবারম্যান কুকুরের বাচ্চার ব্যাপারে। তিনি আজ এই সময় আমাকে আসতে বলেছিলেন। বীরেশ্বরবাবুর কথা শুনে বনমালী বলল, হ্যাঁ, আরও 2-3 জন লোক এসেছিলেন সেই কারণেই। কিন্তু মালিকের এখানে থাকার কথা থাকলেও ব্যবসার জরুরি কাজে আটকে গেছেন। তিনি আমাকে ফোন করে জানিয়েছেন ফিরতে ফিরতে তার ওই রাত 9টা বেজে যাবে। বনমালীর কথা শুনে বেশ আশাহত হলেন বীরেশ্বরবাবু। রাত 9টা মানে তো তাকে 5 ঘন্টা অপেক্ষা করতে হবে, তার উপর আবার শীতের রাত। অত রাত পর্যন্ত কিভাবে থাকবেন তিনি? এতটা পথ আসা কি তবে বিফলে গেল? বীরেশ্বরবাবুর মনের ভাব বুঝতে পেরেই সম্ভবত বনমালী বলল, তবে আপনি কুকুরছানাগুলো দেখে যেতে পারেন। পছন্দ হলে মালিকের সঙ্গে টেলিফোনে বা এখানে এসে কথা বলে দামদর করে নিয়ে যাবেন। কথাটা শুনে মৃদু আশ্বস্ত হলেন বীরেশ্বরবাবু। বললেন, চলো দেখি। লোকটার পিছন পিছন বিরাট লোহার দরজার ফাঁক গলে বীরেশ্বরবাবু ভিতরে প্রবেশ করলেন। ভিতরে বিরাট জমিটার ঠিক মাঝখানে টিনের দেওয়াল আর টিনের ছাদওয়ালা গোডাউনের মতো বাড়িটা দাঁড়িয়ে। প্রাচীরের ভিতর বেশ কিছু গাছ, এমনকি একটা গ্রিন হাউস চোখে পড়লেও চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় বড় যন্ত্রাংশ, প্যাকিং বাক্স ইত্যাদি দেখে বীরেশ্বরবাবু অনুমান করলেন এই জায়গা ব্যবসায়িক প্রয়োজনেই বেশি ব্যবহৃত হয়। বনমালী বীরেশ্বরবাবুকে নিয়ে কিছুটা এগিয়ে প্রবেশ করল সেই বিরাট টিনের বাড়িটার ভিতর। তারা ভিতরে পা রাখতেই গোডাউনের শেষ মাথা থেকে একটা কুকুর ডাকতে শুরু করল। অনেকটা ধমকের স্বরে ডাক, ইংরেজিতে যাকে বলে বার্কিং, ডোবারম্যানের ডাক। বনমালী নামের লোকটা বলল, ওদের ঘ্রাণ শক্তি আর কান কি তীক্ষ্ণ দেখেছেন? ডোবারম্যান বলে কথা। ও কিন্তু আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু ঠিক বুঝতে পেরেছে গুদামে অচেনা কেউ ঢুকেছে। এই গুদাম পাহারা দেবার জন্যই ওকে এখানে আনা হয়েছিল। বীরেশ্বরবাবু বেশ খুশি হলেন কথাটা শুনে। এমন একটা কুকুরই তো তার দরকার, তেজি, পাহারাদার, ডোবারম্যান কুকুর। প্যাকিং বাক্স আর যন্ত্রপাতির ফাঁক গলে বীরেশ্বরবাবু যত গুদামের শেষ প্রান্তের দিকে এগোতে লাগলেন, তত সেই গর্জন যেন বাড়তে লাগলো, আর সেই শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো উঁচু টিনের চালে গম গম শব্দে। অবশেষে গুদামের শেষ প্রান্তে পৌঁছে গেলেন তিনি। বড় বড় প্যাকিং বাক্সের আড়ালে জালে ঘেরা বেশ খানিকটা কুকুর রাখার জায়গা বা কেনেল। একটা মিশমিশে কালো ডোবারম্যান দাঁড়িয়ে ডাকছে তার ভিতর। তার কাছে গিয়ে দাঁড়াতেই প্রাণীটা প্রথমে প্রচণ্ড গর্জন করে জালের উপর ঝাঁপিয়ে পড়ল। তার সেই মূর্তি দেখে মৃদু ভয়ও পেলেন বীরেশ্বরবাবু। তবে বনমালী বেশ কয়েকবার লুসি লুসি বলে ডাকতেই ধীরে ধীরে সে শান্ত হয়ে গেল। বনমালী বলল, ভয় পাবেন না, আসলে বাচ্চাকে বাঁচাবার জন্য সব মায়েরাই সতর্ক থাকে। নতুন লোককে দেখতে পেয়ে ও সতর্ক করল। জালে ঘেরা জায়গাটার ভিতর ভালো করে তাকিয়ে এবার বাচ্চাগুলোকে দেখতে পেলেন বীরেশ্বরবাবু। জাল ঘেরা জায়গার ভিতর ছড়িয়ে ছিটিয়ে বসে আছে তারা। 4টে বেশ বড় আকারের বাচ্চা, 3টে বাদামি রঙের আর একটা তার মায়ের মতো মিশমিশে কালো। বনমালী বলল, বাদামি 3টে বাচ্চা মেয়ে আর কালোটা ছেলে।
এ কথা বলার পর জালে ঘেরা জায়গাটার দরজার শিকল বাইরে থেকে খুলে ভিতরে প্রবেশ করল বনমালী। বড় কুকুরটা এগিয়ে এলো তার কাছে। বনমালী তার মাথায় কয়েকবার আদর করে হাত বোলাবার পর কালো বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে খাঁচার দরজা বন্ধ করে বীরেশ্বরবাবুর সামনে দাঁড়ালো। বেশ নাদুস নুদুস বাচ্চাটা, তার বোনেদের মতো আকারেও বেশ বড়। বনমালী বলল, কেমন দেখছেন? ভালো, কিন্তু বাচ্চাগুলো দেখছি বেশ খানিকটা বড় হয়ে গেছে। ঠিক পোষ মানবে তো? নিশ্চয়ই মানবে, আদর আর খাবার পেলে নিশ্চয়ই মানবে। ওর মা এর থেকেও বড় বয়সে এখানে এসেছিল, আমি পোষ মানিয়েছি। আসলে মালিক প্রথমে ভেবেছিলেন যে বাচ্চাগুলোকে বিক্রি করবেন না। মালিকের আরও অনেকগুলো গুদাম আছে, বাচ্চাগুলোকে বড় করে এদের মায়ের মতো সেসব জায়গাতে পাহারার কাজে লাগাবেন। তাই তিনি আরও ছোট বয়সে বাচ্চাগুলো বিক্রি করেননি। কিন্তু পরে তিনি মত বদলেছেন, কারণ ওসব গুদামে কুকুর পরিচর্যার মতো লোক নেই। একদিক থেকে ভালো, ওরা এখন আর শুধু মায়ের দুধের ওপর নির্ভরশীল নয়, লুসির দুধও বন্ধ হয়ে এসেছে। আপনার খাওয়াতে অসুবিধা হবে না। এ কথা বলার পর বনমালী বললেন, একবার হাত দিন না ওর গায়ে, কিচ্ছু হবে না। বীরেশ্বরবাবু সেই বাচ্চাটাকে ছুতে গেলেন, অমনি প্রচণ্ড গর্জন করে উঠল লুসি। বীরেশ্বরবাবু চমকে উঠে হাতটা নামিয়ে নিলেন। বনমালী বলল, আহ লুসি, কি হচ্ছে? নিন, এবার হাত দিন। বললাম না, সব মাই তার বাচ্চার খাবার আর সুরক্ষার কথা ভাবে। বীরেশ্বরবাবু এবার বাচ্চাটার গায়ে এবং মাথায় হাত দিলেন। আদরের স্পর্শ পেয়ে বাচ্চাটা তার লাল টুকটুকে জিভ বার করে বীরেশ্বরবাবুর আঙুলটা একবার চেটে দিল। বেশ খুশি হলেন বীরেশ্বরবাবু। তিনি বললেন, বেশ পছন্দ হয়েছে বাচ্চাটা। তোমার মালিকের সঙ্গে কথা বলে দেখি, দাম দর পোষালে আর তিনি রাজি থাকলে সামনের রবিবার ওকে নিয়ে যাব। তার মাঝে আর সময় পাবো না। তোমার মালিককে তখন ফোনে পাবো তো? হ্যাঁ, যে ল্যান্ডলাইন নাম্বারটা কাগজে ছিল সেটা এখানকার। রাত 9টার পর ফোন করবেন, পেয়ে যাবেন। মোবাইল নম্বর? ওটা আপনি মালিককে ফোন করে জেনে নেবেন। আসলে অনেকে অকাজে ফোন করে বিরক্ত করে, তাই সেই নাম্বার দেওয়া আমার নিষেধ। একটু ইতস্তত করেই বলল বনমালী। তার অসুবিধার কথা বুঝতে পেরে বীরেশ্বরবাবু বললেন, ঠিক আছে, রাত 9টায় আমি ওনার সঙ্গে কথা বলে নেব। বনমালী এরপর বাচ্চাটাকে খাঁচার ভিতর ঢুকিয়ে তার দরজা বন্ধ করল। বাচ্চা দেখা হয়ে গেছে বীরেশ্বরবাবুর, এবার তাকে ফিরতে হবে। তাকে নিয়ে বনমালী এগোলো গুদামের বাইরে যাবার জন্য। বীরেশ্বরবাবু বললেন, তোমার মালিক এখানে থাকলে ভালো হতো, হয়তো আজই সব কাজ মিটে যেত। কলকাতা থেকে অনেকটা দূরে এই জায়গা। কথাটা শুনে বনমালী বলল, হ্যাঁ, আসলে মালিকের অনেক বড় ব্যবসা, খুব ব্যস্ত থাকেন। অনেক সময় তার কলকাতার বাড়ি থেকে বেরিয়ে হঠাৎই হয়তো ব্যবসার কাজে বিদেশে চলে গেলেন, 8-10 দিন হয়তো আর বাড়িই ফিরতে পারলেন না। ও কথা বলার পর সে বীরেশ্বরবাবুকে প্রশ্ন করল, স্যার কি এখন কলকাতায় ফিরে যাবেন? হ্যাঁ, কেন? বনমালী একটু হাত কচলে বলল, স্যার যদি আমাকে সঙ্গে করে কলকাতাতে নামিয়ে দেন তবে খুব ভালো হয়। আসলে শিয়ালদা স্টেশন থেকে রাতের ট্রেন ধরে বর্ধমানে আমি দেশের বাড়ি যাব। ওখানে আমার পরিবার আছে। আজ আর কেউ কুকুর দেখতে আসবে না। 5-6 দিন পরে আবার এখানে ফিরব। গাড়িতে একাই ফিরবেন বীরেশ্বরবাবু। লোকটাকে নিতে কোনো সমস্যা নেই। তিনি বললেন, ও ঠিক আছে, চলো আমার সঙ্গে। মিনিট খানেকের মধ্যেই সেই গোডাউন ফার্ম হাউস ছেড়ে বাইরে বেরিয়ে এলো দুজনে। গেটে তালা লাগিয়ে বীরেশ্বরবাবুর সঙ্গে তার গাড়িতে চেপে বসল বনমালী। বীরেশ্বরবাবু কলকাতায় ফেরার জন্য রওনা হলেন।
গাড়ি চালাতে চালাতে বীরেশ্বরবাবু প্রশ্ন করলেন, তুমি কি ওখানে একলাই থাকো? সে জবাব দিল, হ্যাঁ স্যার, তবে কখনো কখনো মালিক এসে থাকেন। গুদামের পিছনে একটা ছোট্ট বাড়ি আছে, সেখানে এসি বসানো ঘর আছে মালিকের থাকবার জন্য। তা অত বড় ফাঁকা জায়গাতে একলা থাকতে অসুবিধা হয় না? কাছে পিঠে কোনো লোকজনের ঘর বাড়িও তো দেখলাম না। হ্যাঁ, অসুবিধা বলতে কথা বলার লোক নেই, এই যা। তবে কুকুরগুলোকে নিয়ে কোনো মতে সময় কেটে যায়। আসলে কাটাতেই হয়, না কাটালে খাবই বা কি? ওই কুকুরগুলো হোক বা মানুষ হোক, সব থেকে বড় কথা হলো পেটের খিদে। পশু হোক বা মানুষ, ওই খিদের জন্য সব কিছু করতে পারে। পরিবারে অনেকগুলো পেট আছে, চাকরি না করলে নিজে খাবো কি, আর তাদেরই বা খাওয়াবো কি? হ্যাঁ, ঠিক কথা। খিদে বড় বালাই, তার জন্য সবাই সব কিছু করে। তা তুমি যে কদিন থাকবে না, এ কদিন ওদের খেতে দেবে কে? দেখভাল কে করবে? বাচ্চাগুলো কি খায়? মালিক এসে দিন সাতেক থাকবেন এখানে। গুদাম থেকে কিছু মাল বাইরে যাবার কথা আছে, মালিকের ড্রাইভার ওদের খেতে দেবে। বাচ্চাগুলো সবই খেতে শিখেছে। দুধ তো যে কোনো বয়সী কুকুরই খায়। তাছাড়া রুটি, সিদ্ধ করা আলু, অল্প হলুদ দেওয়া মাংস, মাছ সবই দিতে পারেন। কুকুরের ডাক্তারের কাছে পরামর্শ নিলেই তাদের খাবার ওষুধপত্রের কথা বলে দেবেন। এ কথা বলার পর বনমালী বলল, লুসি মানে বড় কুকুরটাকে প্রথম আনার পর তার খাবার নিয়ে প্রচণ্ড সমস্যা হয়েছিল। কেন? স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জানতে চাইলেন বীরেশ্বরবাবু। লুসিকে মালিক বিদেশ থেকে এনেছিলেন, সেখানে ওকে কাঁচা মাংস খাওয়ানো হতো। কাঁচা মাংস খাওয়ালে কুকুর হিংস্র হয়ে ওঠে। ও দেশে মিলিটারি অথবা পুলিশের পাহারাদার কুকুর ছিল লুসির বাবা মা। এখানে এসে তো কাঁচা মাংস ছাড়া প্রথমে কিছু খেতেই চাইতো না লুসি। অনেক কষ্টে অভ্যাস পরিবর্তন করতে হয় আমাকে। কাঁচা মাংসের স্বাদ বড় মারাত্মক। কুকুরকে কখনো কাঁচা মাংস খেতে দেবেন না। বনমালীর কথা শুনে কুকুরগুলোর পেডিগ্রিও মোটামুটি জানা হয়ে গেল বীরেশ্বরবাবুর। তিনি বললেন, আচ্ছা, আমি নিলে ওই ছেলে বাচ্চাটাই নেব। হ্যাঁ, ওটাই নেবেন, কালোটাই সেরা। সত্যি কথা বলতে কি, আমার নিজেরই বেশ মায়া পড়ে গেছে ওর ওপর। কুকুর কেনার আর খাওয়ানোর ক্ষমতা থাকলে আমি ওকে নিজের কাছেই রাখতাম। নিজের যদি পেট চলতো তবে কি এত দূরে পড়ে থাকতাম? বীরেশ্বরবাবুর হঠাৎ খেয়াল হলো একটা ব্যাপার। তিনি বললেন, তা আর যারা কুকুর দেখতে এলেন তাদের কেউ পছন্দ করে রাখেনি তো কালো বাচ্চাটা? বাচ্চা দেখতে এলেও তারা কেউ কেনার পার্টি নয়। একজন ভদ্রলোক এসেছিলেন তার স্ত্রীকে নিয়ে। ভদ্রমহিলা লুসির ডাক শুনে এমন ভয় পেলেন যে তখনই তার স্বামীকে জানিয়ে দিলেন যে এই ধরনের ভয়ঙ্কর প্রাণী তিনি কিছুতেই বাড়িতে ঢুকতে দেবেন না। আর দ্বিতীয় যে পার্টিটি এসেছিল সে হলো মতলববাজ, অতি সামান্য পয়সাতে বাচ্চা হাতানোর মতলবে। মালিক নিশ্চিত তাকে বাচ্চা দেবেন না। কুকুরের বাচ্চা আর তাদের প্রতিপালন সম্পর্কে এরপর ফেরার পথে নানান তথ্য সংগ্রহ করলেন বীরেশ্বরবাবু। শিয়ালদা স্টেশনের কাছেই এক জায়গাতে বনমালীকে নামালেন তিনি। এই নিম্নবিত্ত মানুষটার সঙ্গে বীরেশ্বরবাবুর কথা বলে বেশ ভালো লেগেছে, তাই তাকে নামবার সময় পকেট থেকে একটা 200 টাকার নোট বার করে তার হাতে ধরিয়ে দিয়ে তিনি বললেন, এটা তুমি রাখো ভাই, বাড়ির জন্য মিষ্টি কিনে নিয়ে যেও। খুশি মনে টাকাটা নিল বনমালী। তারপর বলল, রবিবার এলে দেখা হবে। কালো বাচ্চাটা নেবেন, আমিও ওটা দেওয়ার জন্য মালিককে বলবো যাতে উনি ওটা আপনাকেই বিক্রি করেন। চলি। কথাগুলো বলে গাড়ি থেকে নেমে জন অরণ্যে হারিয়ে গেল বনমালী। বীরেশ্বরবাবুও বাড়ি ফিরে এলেন।
রাত 9টার পর কুকুর মালিক তিওয়ারিকে বেশ কয়েকবার ফোনে ধরার চেষ্টা করলেন বীরেশ্বরবাবু, কিন্তু রিং হয়ে গেল, টেলিফোন কেউ ধরল না। বীরেশ্বরবাবুকে তার ব্যবসার কাজ একাই সামলাতে হয়। দোকান চালানো, অর্ডার ধরা, অর্ডার সাপ্লাইয়ের জন্য নানান জায়গাতে দৌড়ঝাঁপ। রবিবার ছাড়া সারাদিন অন্য কোনো কাজের বা বিশ্রামের ফুরসাতি পান না তিনি। আর এই সপ্তাহে কাজের প্রচুর চাপও ছিল তার। তবু তারই মধ্যে তিনি গত রবিবারের পর থেকে আরও 3 দিন বিভিন্ন সময় টেলিফোন করেছিলেন সেই কুকুর মালিককে, কিন্তু কোনোবারই তিনি তার নাগাল পাননি। ডোবারম্যানের কালো বাচ্চাটাকে আসলে বেশ পছন্দ হয়েছে বীরেশ্বরবাবু। রাতে বাড়ি ফিরে ঘুমের আগে তার রোজ মনে পড়ে সেই বাচ্চাটার কথা। কি সুন্দর বাচ্চাটা, আর তার মাটাও কি তেজি। বড় হয়ে ছেলেও নিশ্চয় মায়ের মতনই হবে। কাজের চাপে দেখতে দেখতে সপ্তাহ ঘুরে গেল, আর এক রোববার চলে এলো। রোববার সকালে উঠে বীরেশ্বরবাবু ভাবলেন শেষ একবার ফোন করে দেখা যাক ভদ্রলোককে। তাকে যদি না পাওয়া যায় তবে অন্য কোনো বাচ্চার খোঁজ করবেন তিনি। কাগজে এদিনও অন্য একটা বিজ্ঞাপন বেরিয়েছে ডোবারম্যানের বাচ্চা বিক্রির ব্যাপারে। তিওয়ারিকে ফোনে না পাওয়া গেলে সেই নম্বরে ফোন করবেন তিনি। রবিবারটা তিনি নষ্ট হতে দেবেন না। আজ তিনি যেভাবেই হোক একটা ডোবারম্যানের বাচ্চা ঘরে আনার চেষ্টা করবেন। এই কথা ভেবে নিয়ে বেলা 9টা নাগাদ তিনি ফোন করলেন তিওয়ারির নাম্বারে। এবারে কিন্তু রিং হবার পর ফোন তুলে কেউ একজন বলল, হ্যালো, কে বলছেন? বীরেশ্বরবাবু জবাব দিলেন, আমি বীরেশ্বর দাস বলছি, কলকাতা থেকে। তিওয়ারি সাহেব আছেন? তার সঙ্গে আমার দরকার ছিল কুকুর কেনার ব্যাপারে। সঙ্গে সঙ্গে ওপাশের কণ্ঠস্বর বলে উঠল, আমি বনমালী বলছি স্যার, আজকে এসে আপনার কুকুরের বাচ্চাটা নিয়ে যান। কখন যাব? ওই সন্ধ্যে 7টা নাগাদ আসুন, তার আগে এলে হবে না। আর হ্যাঁ, আসার সময় অবশ্যই 1 বোতল দুধ আনবেন সঙ্গে করে। ঠিক আছে। তোমার মালিক ফিরেছেন? তিনি কি দাম নেবেন? ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না স্যার, যখন বললাম তখন আসুন, পরদিন এলে কিন্তু আর ওকে পাবেন না। এই বলে সে লাইন কেটে দিল। বীরেশ্বরবাবু বিশদভাবে ব্যাপারটা জানার জন্য আবারও ফোন করে দেখলেন শুধু একটা যান্ত্রিক শব্দ হচ্ছে। সম্ভবত ল্যান্ডফোনের ক্রেডেলটা পাশে নামিয়ে রেখেছে বনমালী। একটু ভেবে নিয়ে বীরেশ্বরবাবু সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন। বাচ্চাটাকে যখন পছন্দ হয়েছে তখন সেটা কিনে নিয়ে রাত 10টার মধ্যে ফিরে আসবেন বাড়িতে। সেই ভাবনা মতো সারাদিন বাড়িতে কাটিয়ে দিনের শেষে বেলা 5টা নাগাদ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। বনমালীর কথা মতো সঙ্গে নিলেন একটা দুধের বোতল, টাকা আর একটা খাঁচা। ডিসেম্বর মাস, শীতের বেলা, 5:30টাতেই অন্ধকার নামে। বীরেশ্বরবাবু কলকাতা ছেড়ে বাইরে বেরিয়ে এক্সপ্রেস ওয়েতে উঠতে না উঠতেই অন্ধকার নেমে এলো। তবে চেনা রাস্তা। গাড়ির হেডলাইটের আলোতে এগিয়ে চললেন তিনি। ঠিক 7টা নাগাদই তিনি পৌঁছে গেলেন নির্দিষ্ট স্থানে। চারপাশের মাঠে গাঢ় কুয়াশার চাদর, ঠান্ডাও বেশ, কেউ কোথাও নেই। আর তারই মাঝখানে ক্ষীণ চাঁদের আলোতে কেমন যেন ভুতুড়ে অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে প্রাচীর ঘেরা গোডাউনটা। বন্ধ লোহার ফটকের সামনে গাড়িটা দাঁড় করিয়ে বেশ কয়েকবার হর্ন বাজাতেই মৃদু ধাতব শব্দ তুলে দরজাটা খুলে গেল। ভিতর থেকে বাইরে বেরিয়ে গাড়ির কাছে এগিয়ে এলো বনমালী। সে প্রথমেই বীরেশ্বরবাবুকে প্রশ্ন করল, দুধটা এনেছেন স্যার? বীরেশ্বরবাবু গাড়ি থেকে নেমে
দুধের বোতলটা তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, এই যে দুধ। বনমালী সেটা এবং বীরেশ্বরবাবুকে সঙ্গে নিয়ে কম্পাউন্ডে প্রবেশ করল। ভিতরের চারিদিকটাও কুয়াশাতে মাখামাখি। শুধু গোডাউনের ভিতর থেকে একটা ক্ষীণ আলো বাইরে আসছে। বনমালী বীরেশ্বরবাবুকে নিয়ে এগোলো সেদিকে। কয়েক পা এগোতেই কেমন যেন একটা পচা গন্ধ এসে লাগলো বীরেশ্বরবাবুর নাকে। গন্ধটা কিন্তু তার পিছু ছাড়ল না। গোডাউনের ভিতরে প্রবেশ করার পরও সেটা তার নাকে লাগতে লাগলো। এদিন কিন্তু গোডাউনে ঢুকতেই লুসির চিৎকার শোনা গেল না। গোডাউনের ভিতর কয়েক পা এগিয়েই মাথার উপর থেকে ঝুলন্ত ফ্যাকাশে একটা বাতি ঝুলছে। গোডাউনের শেষ প্রান্তে ক্যানেলের দিকে না নিয়ে গিয়ে সেই বাতিটার নিচেই বীরেশ্বরবাবুকে দাঁড় করালো বনমালী। দুধের বোতলটা মাটিতে নামিয়ে রাখল। বীরেশ্বরবাবু জানতে চাইলেন, তোমার মালিক কোথায়? বনমালী জবাব দিল, তিনি এখানে নেই, বিদেশে আছেন, ফেরার ঠিক নেই। টেলিফোনের লাইন পাওয়ার খুব সমস্যা। তবে বিদেশ থেকে বৃহস্পতিবার সকালে তিনি আমাকে ফোন করেছিলেন। ওদিন রাতেই আমি তড়িঘড়ি এখানে চলে এলাম। এ কথা বলে সেই জায়গাতে বীরেশ্বরবাবুকে দাঁড় করিয়ে রেখে বনমালী প্যাকিং বাক্সের আড়ালে কোথায় যেন চলে গেল। মাথার ওপরের ঝুলন্ত হলদেটে আলোটা বিশাল গোডাউনে সর্বত্র পৌঁছচ্ছে না। বিশেষত যেদিকে ঘরের মতো খাঁচাটা আছে সেদিকটা ডুবে আছে জমাট বাঁধা অন্ধকারে। লুসি নামের মা কুকুরটা নেই নাকি? সে ডাকছে না কেন? সেদিক থেকেই কিছুক্ষণের মধ্যে কুকুরের বাচ্চাটাকে কোলে নিয়ে বনমালী ফিরে এলো। তার এক হাতে কলাই করা একটা থালাও আছে। বাচ্চাটাকে মাটিতে নামিয়ে তার সামনে থালাতে দুধ ঢালতেই বাচ্চাটা চোঁ চোঁ শব্দ করে দুধ চাটতে লাগলো। খয়াটে আলোতে তিনি যতটুকু খেয়াল করলেন তাতে গত দিনের তুলনায় বাচ্চাটাকে বেশ শীর্ণ মনে হলো। বীরেশ্বরবাবু জানতে চাইলেন, কেমন যেন একটু রোগা দেখাচ্ছে বাচ্চাটাকে। বনমালী জবাব দিল, হ্যাঁ, তা একটু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দুধটা শেষ করে ফেলল বাচ্চাটা। বনমালী বলল, যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এতটা পথ যাবে, বাড়িতে গিয়ে আবার খেতে দেবেন ওকে। তা তো বুঝলাম, কিন্তু টাকা পয়সার ব্যাপারটা এবার বলো। মালিক কি দাম বলেছেন? তাকে অবাক করে দিয়ে বনমালী বলল, টাকা দিতে হবে না, এমনিই নিয়ে যান। এমনি নিয়ে যাব মানে? সে আবার হয় নাকি? হ্যাঁ, এমনি নিয়ে যান। মালিক বলেছেন তিনি খুব ব্যস্ত, কুকুর নিয়ে আর মাথা ঘামাতে পারবেন না। এই গোডাউন ভেঙে কালকের থেকেই এখানে রিসর্ট বানানোর কাজ শুরু হবে। তার আগেই কুকুরগুলোকে বিদায় করতে হবে। এ ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবার ভার তিনি আমাকেই দিয়েছেন। তবে তোমাকে কত টাকা দিতে হবে বলো? টাকা তো আপনি সেদিন আমাকে এমনিতেই দিয়েছেন, বিনা কারণে। আজ আর দিতে হবে না। সে কি, সে তো মাত্র 200 টাকা। কিন্তু আমি যতদূর খবর নিয়েছি তাতে এই কুকুরের দাম কমপক্ষে 8-10 হাজার। সে টাকাটা তুমি নাও। আপনি ভালো মানুষ। 200 টাকাই বা বিনা কারণে এ যুগে কে কাকে দেয়? আপনি দিয়েছিলেন। আপনাকে আমি বলেছিলাম না যে আমি এই বাচ্চাটাকে খুব ভালোবেসে ফেলেছি। ক্ষমতা থাকলে নিজেই ওকে পুষতাম। আপনার কাছে থাকলে ও যত্নে থাকবে, অন্তত ভরপেট খেতে পাবে। খিদে বড় মারাত্মক জিনিস, সে মানুষ হোক বা অবলা প্রাণী, সবার কাছেই। এ কথা বলে বীরেশ্বরবাবুকে কিছু বলার সুযোগ না দিয়ে বাচ্চাটাকে তার কোলে তুলে দিল বনমালী। বীরেশ্বরবাবু তবুও মৃদু প্রতিবাদের চেষ্টা করে বললেন, না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কিছু টাকা অন্তত তুমি রাখো। না, এখন না। ঠিকানাটা আপনি বলুন, প্রয়োজন হলে আপনার বাড়ি থেকে টাকা নিয়ে আসব। ঠিক আছে, তাই হোক।
আমার নাম তো তুমি জানোই। হেদুয়া পার্কের ঠিক পিছনেই পুরনো দিনের লাল রঙের দোতলা বাড়ি। কাউকে বললেই দেখিয়ে দেবে। আচ্ছা, এবার বাড়িতে গিয়ে ওকে আবার খেতে দেবেন কিন্তু। গোডাউনের বাইরে বেরিয়ে কুয়াশার মধ্যে গেটের দিকে এগোলো তারা দুজন। বাতাসে সেই পচা গন্ধটা আছে, আর তার সঙ্গে একটা আঁশটে গন্ধও নাকে লাগলো বীরেশ্বরবাবুর। প্রায় তারা গেটের কাছে পৌঁছে গেছেন, হঠাৎ একটা অস্পষ্ট শব্দ শুনে বীরেশ্বরবাবু দেখলেন তাদের কিছুটা তফাতে কুয়াশার ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছে লুসি। চোখ দুটো জ্বলছে তার। সে তাকিয়ে আছে বীরেশ্বরবাবুর দিকে। তার পিছনে তার অন্য বাচ্চাগুলোও আছে। কুকুরটা তাকে আক্রমণ করবে না তো? ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন বীরেশ্বরবাবু। বনমালী বললেন, আমি আছি, আপনার ভয় নেই। খুব খিদে ওদের, খাবারের জন্য এসেছে। এ কথা বলার পর সে কুকুরগুলোর উদ্দেশ্যে বলল, যা, ফিরে যা, আমি এক্ষুনি যাচ্ছি খাবার দেবার জন্য, যা। তার কথা শুনে ধীরে ধীরে গোডাউনের দিকে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল বাচ্চা সমেত লুসি নামের প্রকাণ্ড কুকুরটা। বনমালীকে নিয়ে কুকুরের বাচ্চা কোলে গেটের বাইরে বেরিয়ে এলেন বীরেশ্বরবাবু। গাড়ির দরজা খুলে বাচ্চাটাকে খাঁচার ভেতর পুরে তিনি বনমালীকে বললেন, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব তা জানি না। খাঁচার ভিতর আঙুল ঢুকিয়ে বাচ্চাটার মাথায় একবার আদর করে বিষণ্ণভাবে বনমালী বলল, আমাকে ধন্যবাদ দিতে হবে না, শুধু বাচ্চাটাকে ভালো করে খেতে দেবেন। আর হ্যাঁ, তবে মনে রাখবেন, কাঁচা মাংস কিন্তু কখনোই খেতে দেবেন না। আচ্ছা, বলে বনমালীর থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করলেন বীরেশ্বর। বনমালী গেটের ভেতর ঢুকে কুয়াশার মধ্যে হারিয়ে গেল। কুকুরের বাচ্চাটা নিয়ে কলকাতার দিকে রওনা হলেন বীরেশ্বরবাবু। গাড়ি চালাতে চালাতে তিনি ভাবতে লাগলেন, বাচ্চাটার কি নামকরণ করা যায়? নামকরণ ব্যাপারটা খুব সহজ মনে হলেও আসলে তা গোলমেলে ব্যাপার। কোনো একটা নাম প্রথমে ভালো লাগলেই আবার পরক্ষণেই মনে হয় এটা ঠিক পছন্দের লাগছে না। তবে পরদিন রাতেই ঘটনাচক্রে বাচ্চাটার একটা জুৎসই আনকমন নাম ঠিক করে ফেললেন বীরেশ্বরবাবু। এক রাত একদিনের মধ্যেই বীরেশ্বরবাবুর বাড়িতে বেশ মানিয়ে নিয়েছে বাচ্চাটা। সকালে কাজে বেরোবার আগে পর্যন্ত তার পায়ের কাছে ঘুরঘুর করে কুকুরটা। কাজ থেকে বাড়ি ফেরার পরও তাই। রাতে বাড়ি ফিরে যখন তিনি খেতে বসলেন, তখন কিছুটা তফাতে দাঁড়িয়ে কুকুরের বাচ্চাটা চেয়ে রইল বীরেশ্বরবাবুর দিকে। তা দেখে বীরেশ্বরবাবু তার চাকরকে জিজ্ঞেস করলেন, ওকে সারাদিন ভালো করে খেতে দিয়েছিস তো? ভুজঙ্গর কথা বলার মধ্যে মাঝে মাঝে কেতা করে তার সাধ্যমতো ইংরাজি শব্দ বলার অভ্যেস আছে। সে বলল, হ্যাঁ দাদাবাবু, দিয়েছি। তবে ও কেমন যেন একটু হাংরি ধরনের, যা দিচ্ছি সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। হাংরি শব্দটা শুনে বীরেশ্বরবাবুর মনে হলো, আরে, এই হাংরি নামটাই তো দেওয়া যায়, বেশ আনকমন নাম হবে। কথাটা ভেবে নিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে বীরেশ্বরবাবু দুবার হাংরি, হাংরি বলে ডাকতেই সে এগিয়ে এসে বীরেশ্বরবাবুর গায়ে মাথা ঘষতে লাগল। বাচ্চাটার নাম হলো হাংরি, ক্ষুধার্ত। মঙ্গলবার সকালে উঠে চা, বিস্কুট আর খবরের কাগজ নিয়ে বসলেন বীরেশ্বরবাবু। যদিও ভোরে ওঠার পরই তাকে খাবার দেওয়া হয়েছে, তবুও হাংরি বীরেশ্বরবাবুর পায়ের কাছে এসে ক্ষুধার্ত ভঙ্গিতে তাকালো প্লেটে রাখা বিস্কুটের দিকে।
তা দেখে তিনি তার দিকে একটা বিস্কুট এগিয়ে দিয়ে মনে মনে হেসে বললেন, তোর হাংরি নামটা সার্থক। দুরাতেই বীরেশ্বরবাবু বেশ ভালোবেসে ফেলেছেন হাংরিকে। কটমট করে বিস্কুট খেতে লাগলো হাংরি, আর বীরেশ্বরবাবু চায়ে চুমুক দিয়ে মনোনিবেশ করলেন সংবাদপত্রের পাতাতে। হঠাৎই দ্বিতীয় পাতাতে একটা অদ্ভুত খবরে চোখ আটকে গেল বীরেশ্বরবাবুর। খবরের শিরোনামে লেখা, কুকুর ছিঁড়ে খেলো মানুষকে। বীরেশ্বরবাবু দ্রুত খবরটা পড়তে শুরু করলেন। নিজস্ব সংবাদদাতা। সোমবার সকালে একদল ঠিকা শ্রমিক উত্তর 24 পরগনার কেউটিয়া গ্রামের এক গোডাউনে কাজ করতে গিয়ে একজন লোকের মৃতদেহ উদ্ধার করেছে। ওই গোডাউনে প্রতিপালিত একটা ডোবারম্যান কুকুর আর তার বাচ্চারা সেই হতভাগ্য ব্যক্তিকে মেরে তার মাংস খেয়েছে। মৃতপ্রায় সেই ডোবারম্যান কুকুর আর তার বাচ্চাদের সন্ধান মিলেছে গোডাউনে। পুলিশ অনুসন্ধান করে যা জানতে পেরেছে তা হল, মৃতের নাম বনমালী দাস, বাড়ি বর্ধমান। গত রবিবারের আগের রবিবার সে বর্ধমানের বাড়িতে ফিরেছিল। সেদিনই গোডাউনের মালিক কলকাতার বাসিন্দা নরেশ তিওয়ারির ওই গোডাউনেই ফেরার কথা ছিল, কিন্তু ব্যবসায়িক কাজে তাকে হঠাৎই বিদেশে চলে যেতে হয়। বিদেশ থেকে কেয়ারটেকার বনমালীর সঙ্গে যোগাযোগ করতে 4 দিন লেগে যায়। মালিকের নির্দেশে বৃহস্পতিবার রাতেই তিনি ওই গোডাউনে ফিরে যান। কুকুরগুলোর দেখভাল তিনিই করতেন। পুলিশের অনুমান, গোডাউনের ভিতর বনমালী কেনেলের দরজা খুলতেই 5 দিন অভুক্ত থাকার কারণে হিংস্র ক্ষুধার্ত হয়ে থাকা বিরাট মা ডোবারম্যান কুকুরটা তার ওপর ঝাঁপিয়ে পড়ে টুটি ছিঁড়ে হত্যা করে তাকে। তারপর বাচ্চাদের নিয়ে খেতে শুরু করে হতভাগ্য ব্যক্তির মাংস। পোস্টমর্টেমের রিপোর্টও সমর্থন করছে পুলিশের বয়ান। মৃতদেহ পরীক্ষা করে তারা জানিয়েছেন যে অন্তত দিন 3-4 আগেই মৃত্যু হয়েছে লোকটার। তবে কুকুরটার 4টে বাচ্চার মধ্যে একটা বাচ্চার কোনো খোঁজ মেলেনি। খবরটা পড়ে স্তম্ভিত হয়ে গেলেন বীরেশ্বরবাবু। খবরটা ভয়ঙ্কর তাতে সন্দেহ নেই, কিন্তু তার থেকেও মাথা গুলিয়ে দেওয়া অন্য একটা প্রশ্ন। যদি বৃহস্পতিবার বনমালীর মৃত্যু হয়ে থাকে, তবে রবিবার রাতে সে কিভাবে বাচ্চাটা তার হাতে তুলে দিল? বীরেশ্বরবাবু হতভম্বের মতো তাকালেন হাংরির দিকে। সেও তাকিয়ে আছে বীরেশ্বরবাবুর দিকে। তার ভাবটা এমন, আমি সব জানি। না, বীরেশ্বরবাবু হাংরিকে অন্য কোথাও সরিয়ে দেননি। তার বেশ মায়া পড়ে গেছিল হাংরির ওপর। হাংরি এখন পূর্ণাঙ্গ একটা ডোবারম্যান, শক্ত সমর্থ বিরাট একটা কুকুর, বীরেশ্বরবাবুর একান্ত অনুগত। শুধু একদিন নিজের নখ ব্লেড দিয়ে কাটার সময় আঙুল কেটে বীরেশ্বরবাবুর 2 ফোঁটা রক্ত পড়েছিল মাটিতে, আর সেই রক্তের ফোঁটার দিকে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল হাংরি। ব্যাপারটা অবশ্য বীরেশ্বরবাবুর মনের ভুলও হতে পারে। তিনি সঙ্গে সঙ্গে মেঝে থেকে ধুয়ে মুছে ফেলেছিলেন রক্ত। হাজার হোক, জীবনে একবার হলেও হাংরি তো কাঁচা মাংস আর মানুষের রক্তের স্বাদ পেয়েছিল। বনমালীর কথা মতো কোনোদিন হাংরিকে কাঁচা মাংস খেতে দেননি বীরেশ্বরবাবু। তবে হাংরির খিদেটা একটু বেশি। শুনলেন খিদে, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, ভবানীবাবুর চরিত্রে অমিত, ভুজঙ্গ সম্পদ
এবং গল্পপাঠ বীরেশ্বরবাবু এবং বনমালীর ভূমিকায় অতনু। আবহ এবং প্রচ্ছদ টিম হরেবল উইকেন্ড। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু। শেষ হলো খিদে। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।